যুদ্ধবিরতির মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে রাশিয়া এবং ইউক্রেন। ইউক্রেনে ড্রোন এবং গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে কিয়েভ যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাশিয়ার 3টি অঞ্চলে হামলা চালিয়েছে বলে দাবি মস্কোর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে হংকং থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। 30 ঘন্টার যুদ্ধবিরতির চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠার কি কোনো ইঙ্গিত দিচ্ছে? থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। একটি বিষয় দেখেন, যেটি হলো যে এই 30 ঘন্টার যে যুদ্ধবিরতি সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু লঙ্ঘিত হয়েছে। বিশেষ করে ইউক্রেন সেই একতরফা যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে, আবার তাপ ভঙ্গের জন্য রাশিয়াকে অভিযুক্ত করছে। আবার আপনি যদি দেখেন যে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু আবার ইউক্রেনকে কিন্তু একই দোষারোপ করেছে। তার মানে এই 30 ঘন্টার যে যুদ্ধবিরতি, বিশেষ করে ইস্টার উপলক্ষে, আহ, সেটি কিন্তু আহ, আপনি বলতে পারেন যেটি হলো যে 30 ঘন্টা টেকসই হয়নি, বা সেটা আসলেই আপনি যদি বলেন যেটা হলো যে দীর্ঘমেয়াদী শান্তি বা সর্বাত্মক যুদ্ধবিরতির ক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রভাব ফেলবে। কারণ এই এই বিষয়টিকে আমরা ওয়াশিংটনের একটি প্রচ্ছন্ন প্রেশার হিসেবে দেখতে পারি। কারণ আপনি যদি দেখেন যেটা হলো যে গত শুক্রবার যখন আহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলল যেটি হলো যে ইউক্রেন এবং রাশিয়া যদি তাদের মধ্যে যুদ্ধবিরতিতে সমঝোতা আসতে না পারে, তাহলে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে ওয়াশিংটন সরে দাঁড়াবে। এটি একটি বোঝা যাচ্ছে যেটি হলো যে রাশিয়া আহ, উম, সে নিজেকে প্রমাণ করতে চাচ্ছে যেটি হলো যে হ্যাঁ, তারা শান্তির পক্ষে বা যুদ্ধবিরতি যে তারা সম্মত। সো আমি আমি মনে করি না যেটি হলো যে এটি দীর্ঘমেয়াদী আপনি যদি বলেন যেটা হলো যুদ্ধবিরতির দিকে আহ, বা যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত বহন করে। কারণ আমার মনে হচ্ছে যে এই জায়গায় অনেকগুলো অনিশ্চয়তা এখনো কিন্তু জি ফরিদ হোসেন, রয়েছে। এই যে যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হামলার অভিযোগ, তাহলে এটা কি কেন, মানে এই এই নাটক কেন তাহলে? না, এই জন্যই তো আমি বলবো যেটা হলো যুদ্ধবিরতি এখন নেই। অ্যাকচুয়ালি যুদ্ধবিরতি এখন নেই। তো এটি আমি আমি আপনাকে যে বিষয়টি বললাম সেটি হলো যে ওয়াশিংটনের একটি প্রেশার রয়েছে সত্যিকার অর্থে, যেটি হলো যে মার্কিন আহ, আহ, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সত্যিকার অর্থে কিন্তু এই জায়গায় যুদ্ধবিরতি চাচ্ছে। কারণ আপনি যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জায়গায় ইকোনমিক একটা ইন্টারেস্টের বিষয় রয়েছে। সেটা হলো আপনি যদি বলেন যে ইকোনমিক ইন্টারেস্ট ইন রাশিয়া, আপনার আবার যদি আমরা যদি দেখি যেটা হলো যে তাদের কিন্তু বিশেষ স্বার্থ রয়েছে কিন্তু ইউক্রেনে। কারণ আমরা যদি দেখি সেটি হলো যে মিনারেল যে ডিলিং যেটা হচ্ছে, যেটি কিন্তু এমওইউ স্বাক্ষরিত হয়েছে এবং এটি চূড়ান্ত চুক্তির অপেক্ষায় রয়েছে। কারণ আবার ওই দিক থেকে আপনি যদি দেখেন যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথেও কিন্তু তাদের বাণিজ্য এবং বিশেষ করে এফডিআই বা এই ইনভেস্টমেন্টের বিষয়গুলো কিন্তু তারা তাদের যে ইকোনমিক রিলেশন সেটি কিন্তু রিওপেন করতে চাচ্ছে, রিবিল করতে চাচ্ছে। সো দুই দিক থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত রয়েছে এই যুদ্ধবিরতির ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যেটি হলো যে ইউক্রেন এবং রাশিয়া তাদের মধ্যে যে সে দীর্ঘদিনের যে আমি যদি বলি যে অবিশ্বাস, শুধু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে না, রাশিয়া আমি এটা বলতে পারি যে ভার্সেস ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের মধ্যে কিন্তু তীব্র জি আহ, আপনার কি বলে অবিশ্বাস রয়েছে। সেটি কিন্তু একটি বড় কারণ আমি আমি মনে করি আপাত দৃষ্টিতে এই যুদ্ধবিরতির আহ, বিরতি আহ, খুব দ্রুত না হওয়ার ক্ষেত্রে। জি যেন সো ফরিদ হোসেন, যুদ্ধ বন্ধে মানবিকতার চেয়ে বৈশ্বিক রাজনীতি কি আসলে বেশি গুরুত্ব পাচ্ছে না? অর্থাৎ এই হত্যাযজ্ঞ বা এই যুদ্ধের বাইরে আসলে কোনো রাজনৈতিক কৌশল আপনি দেখছেন কিনা? ডেফিনেটলি আপনি যদি দেখেন যেটা হলো যে তার চেয়েও ভয়ঙ্কর অমানবিক যুদ্ধ আমরা কিন্তু মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি। বিশেষ করে ইসরায়েল এবং হামাসের মধ্যকার, আসলে এটি কিন্তু ইসরায়েল হামাস মধ্যকার যুদ্ধ না, এটি আমি বলতে পারি যে খুব শক্তিশালী ইসরায়েলি বাহিনীর আহ, আপনার টার্গেট হচ্ছে খুব নিরীহ কি বলে গাজার মহিলা, শিশু এবং আপামর জনসাধারণ। এই জায়গায় কিন্তু বৈশ্বিক রাজনীতির একটা বড় প্রভাব রয়েছে। আমি এট দ্য সেম টাইম আমরা যদি বলি যেটা হলো যে হ্যাঁ, আপনি যদি দেখেন যেটা হলো যে ইউক্রেন এবং রাশিয়া কিন্তু সেম থিং। কারণ আপনি যদি বলেন যে ইউক্রেনের বিশেষ করে ন্যাটোতে যোগদানের তাদের তীব্র আকাঙ্ক্ষা, আর অন্যদিকে
রাশিয়া এটাকে একটা সবচেয়ে বড় থ্রেট হিসেবে মনে করা। আর পাশাপাশি আপনি যদি দেখেন যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপে তাদের স্বার্থ, ইউক্রেনে তাদের স্বার্থ, ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের সম্পর্ক, সবকিছুই কিন্তু আপনি বলতে পারেন যে রাজনৈতিক বিষয়, এবং ডেফিনেটলি এর এর পেছনে আহ, অ- অর্থনৈতিক উদ্দেশ্য তো অবশ্যই থাকবে। জি সো আমি যদি বলি যেটা হলো যে রাজনৈতিক ও অর্থনৈতিক জি বিষয়, ফরিদ দুটি হোসেন, আপনাকে বিষয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।